সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ঢাকা ইম্পেরিয়াল কলেজ অনলাইন ক্লাসরুম থেকে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আশা করছি তোমরা যে যেখানে যে অবস্থায় আছো সবাই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। আজকে আমরা আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে সালোক সংশ্লেষণের অন্ধকার পর্যায় বা আলোক নিরপেক্ষ পর্যায়। তো বন্ধুরা, আমি আশা করব যে তোমরা খুব মনোযোগ দিয়ে এই ক্লাসটিতে অংশগ্রহণ করবে, কারণ আজকের ক্লাসটি অনেক বেশি গুরুত্বপূর্ণ। যাই হোক, আমরা বেশি দেরি না করে আমরা ক্লাসে চলে যাই। তার আগে আমার দুই একটি কথা তোমাদের জন্য। কথাগুলো হচ্ছে যে আমাদের জীবনে বেঁচে থাকার জন্য কিছু মৌলিক চাহিদা রয়েছে। সেই মৌলিক চাহিদার জন্য একদম সর্বপ্রথম যেটি আসে সেটি হচ্ছে অন্ন বা খাদ্য। তোমরা সবাই জানো যে এই খাদ্যের জন্য কিন্তু আমরা উদ্ভিদের উপর নির্ভরশীল। উদ্ভিদ যদি এই সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় এই খাদ্যটি না তৈরি করত, তাহলে আমাদের এই জীবজগতের জন্য বেঁচে থাকা একদমই অসম্ভব ছিল। বন্ধুরা, আমি আরেকটি বিষয় তোমাদের সাথে শেয়ার করব। সেটি হচ্ছে আমরা সবসময় কোনো কিছু বিষয় গ্রহণ বা কোনো কিছু বিষয়কে আমরা প্রাপ্তি শিকারে আমাদের অনেক বেশি আনন্দ লাভ হয়। যেমন আমাদেরকে যদি কেউ কখনো কোনো জিনিস গিফট করে আমাদের অবশ্যই ভালো লাগে, আমাদের কেউ যদি প্রশংসা করে তাহলে ভালো লাগে। এই বিষয়গুলো আমাদের সাথে জড়িত, প্রাপ্তিতে আমাদের আনন্দ লাভ হয়। ঠিক কিছুটা ভিন্ন ব্যাপার আমাদের লক্ষ্য করা যায় যখন আমরা কোনো কিছু ত্যাগ করতে যাই। আমরা যদি কাউকে কোনো কিছু গিফট করতে যাই, অতিরিক্ত গিফট করতে যাই, সেক্ষেত্রে আমাদের মন খারাপ হতে পারে। আমরা যখন রিক্সা ভাড়া দিতে যাই, আমরা রিক্সাওয়ালা যখন 5 টাকা বেশি চাই, আমাদের কিন্তু খুব খারাপ লাগতে পারে। একইভাবে আমাদের যারা সমাজের যারা দুর্বল মানুষ আছে বা অবহেলিত মানুষ আছে, দরিদ্র মানুষ আছে, তাদেরকে আমাদের সাহায্য করতে কিন্তু অতটা আগ্রহ আমাদের দেখা যায় না। কিন্তু আমরা যদি একটু উদ্ভিদের জীবনের উপরে তাকাই বা উদ্ভিদের জীবন নিয়ে যদি আমরা খেয়াল করি, তা আমরা কিন্তু সেক্ষেত্রে ভিন্ন চিত্র পাব। উদ্ভিদ কিন্তু এমনটি করে না। উদ্ভিদ সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করে এবং এই খাদ্য তৈরি করে বলেই ওদের নিজের খাদ্য আমরা গ্রহণ করি এবং এর মাধ্যমে কিন্তু আমরা বেঁচে থাকি। একইভাবে উদ্ভিদ সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় যে অক্সিজেন তৈরি করে, সেই অক্সিজেন ছাড়া কিন্তু জীবজগৎ একদম অসম্ভব। একইভাবে আমাদের যে শ্বসন প্রক্রিয়ার মাধ্যমে সৃষ্ট কার্বন ডাইঅক্সাইড, সেই কার্বন ডাইঅক্সাইড কিন্তু উদ্ভিদ গ্রহণ করে আমাদের পরিবেশকে সুরক্ষিত করে। তাই আমি সবাইকে এই কথাতেই বলবো যে উদ্ভিদের জীবন থেকে কিন্তু আমাদের এই ত্যাগের শিক্ষাটা লাভ করার প্রয়োজন রয়েছে। আর এই উদ্ভিদ সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় শর্করা জাতীয় খাদ্য তৈরি করে বলে আমাদের পুরো জীবজগতের টিকে থাকা, জীবজগতের বেঁচে থাকা নির্ভর করে। আমরা সেই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করতে যাচ্ছি যে উদ্ভিদ এই শর্করা জাতীয় খাদ্য তৈরি যদি না করত, তাহলে আমাদের এই জীবজগতের টিকে থাকা সম্ভব হতো না। তুমি কি একবার চিন্তা করে দেখেছো যে পৃথিবীতে যদি মানুষ না থাকতো, তাহলে এই পৃথিবীর খুব বেশি সমস্যা হতো না। কিন্তু পৃথিবীতে যদি উদ্ভিদ না থাকতো, পৃথিবীতে যদি উদ্ভিদ সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য তৈরি না করত, তা এই জীবজগতের একদম বেঁচে থাকা, জীবজগতের এই জীবন নিয়ে বেঁচে থাকা একদম অসম্ভব ছিল। বন্ধুরা, আমরা দেরি না করে আমরা শুরু করব যে কিভাবে এই শর্করা জাতীয় খাদ্য তৈরি করে, যার মাধ্যমে পুরো জীবজগৎ টিকে আছে। তো শুরু করি আমরা সালোক সংশ্লেষণের অন্ধকার পর্যায় দিয়ে। অন্ধকার পর্যায় বা আলোক নিরপেক্ষ পর্যায়, প্রথমে আমি একটু এটিকে সংজ্ঞায়িত করতে চাই। সালোক সংশ্লেষণের যে পর্যায়ে সবুজ উদ্ভিদ সূর্যালোকের উপস্থিতিতে যে এটিপি তৈরি করে ও NADPH2 তৈরি করে, তার সাথে কার্বন ডাইঅক্সাইড বিজারণের মাধ্যমে কিন্তু উদ্ভিদ শর্করা জাতীয় খাদ্য তৈরি করে। সালোক সংশ্লেষণের আলোক পর্যায়ে এটিপি এবং NADPH2 এর সাথে কার্বন ডাইঅক্সাইড বিজারণের মাধ্যমে সবুজ উদ্ভিদ শর্করা জাতীয় খাদ্য তৈরি করে, সেটিকে বলা হয় আলোক নিরপেক্ষ অধ্যায় বা অন্ধকার পর্যায়। এই পর্যায়ের 3টা স্বীকৃত গতিপথ রয়েছে। স্বীকৃত গতিপথের মধ্যে একটি হচ্ছে
ক্যালভিন চক্র বা C3 চক্র, একটি হচ্ছে হ্যাশ এবং স্লাগ চক্র বা C4 চক্র, এবং আরেকটি হচ্ছে CAM চক্র। তো আমরা আজকে যেহেতু আলোচনা করব কেলভিন চক্র বা C3 চক্র, সেহেতু আমরা শুধুমাত্র এই চক্রটা নিয়ে আলোচনা করব। তো এই চক্রে আমরা জেনেছি যে তিনটা গতিপথ রয়েছে, তার ভিতরে একটি হচ্ছে C3 চক্র, একটি হচ্ছে C4 চক্র, একটি হচ্ছে CAM চক্র। তা আমরা চলে যাই কেলভিন চক্রে সরাসরি। তা কেলভিন চক্রে হচ্ছে তিনজন বিজ্ঞানী, একজন হচ্ছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের মেলভিন কেলভিন, অ্যান্ড্রু বেনসন এবং JA ব্যাসাম। এই তিনজন বিজ্ঞানী 1945 থেকে 53-54 বা এই সময়কালে এই বিজ্ঞানীরা গবেষণা করে সালোক সংশ্লেষণের কার্বন ডাইঅক্সাইড বিজারণের একটি গতিপথ আবিষ্কার করেন, যেই গতিপথকে বলা হয় কেলভিন চক্র। বিজ্ঞানী কেলভিনের নেতৃত্বে এটি সংগঠিত হয়, এই কারণে এই চক্রটি আবিষ্কার হয় বলে এই চক্রটিকে বলা হয় কেলভিন চক্র। এই চক্রটির প্রয়োজনীয় উপাদান, এই চক্র সংগঠিত করতে গেলে চারটা উপাদানের খুবই প্রয়োজন। একটি হচ্ছে ATP, একটি হচ্ছে NADP, একটি হচ্ছে CO2, একটি হচ্ছে RUBP। পূর্ণরূপ হচ্ছে রাইবুলোজ 1,5 বিসফসফেট। এই চক্রটি সম্পন্ন করতে গেলে ATP দরকার হয়, NADP দরকার হয়, কার্বন ডাইঅক্সাইড দরকার হয়, RUBP মানে রাইবুলোজ 1,5 বিসফসফেট দরকার হয়। এইবার আমরা দেখব যে এই চক্রের নামকরণে কেন কেলভিন নামকরণ করা হয়েছে। বিজ্ঞানী কেলভিনের নেতৃত্বে, বিজ্ঞানী মেলভিন কেলভিনের নেতৃত্বে এই চক্রটি আবিষ্কার হয় বলেই এই চক্রটির নাম হচ্ছে কেলভিন চক্র। এই চক্রের আরেকটি নাম রয়েছে C3 চক্র। এই চক্রে প্রথম যে পদার্থটি উৎপাদিত হয় সেই পদার্থটির কার্বন সংখ্যা হচ্ছে 3। আমরা যখন নামকরণ করি, কারো নামকরণ করি, কোনো বিষয়ের নামকরণ করি, কোনো প্রতিষ্ঠানের নামকরণ করি, তা কখনো কখনো আমরা নিজের নাম অনুসারে করি, কখনো আমাদের বাবার নাম অনুসারে করি, কখনো আমাদের কেউ কেউ তার স্ত্রীর নাম অনুসারে করে, কেউ কেউ তার প্রথম সন্তানের নাম অনুসারে করে। তাই এই প্রক্রিয়ায়, সালোক সংশ্লেষণে এই প্রক্রিয়ায় প্রথম যে পদার্থটি তৈরি হয়, প্রথম যে পদার্থটি তৈরি হয় সেটি হচ্ছে 3 কার্বন বিশিষ্ট। এই 3 কার্বন বিশিষ্ট পদার্থ উৎপাদন হয় বলে প্রথম স্থায়ী পদার্থ, এই কারণে এই প্রক্রিয়াটার নাম হচ্ছে C3 চক্র। আর যে সকল উদ্ভিদে C3 চক্র পরিলক্ষিত হয় সেই উদ্ভিদগুলোকে বলা হয় C3 উদ্ভিদ। এই চক্রের প্রধান যে ধাপগুলো রয়েছে সেই ধাপগুলো আমি পরে আসি। তার আগে মূল প্রক্রিয়া শুরু করার আগে তোমাদের কাছে আমার একটা অনুরোধ রয়েছে। সেই অনুরোধটি হচ্ছে, আমি এই চক্রটির মূল পর্বে এখন আমি প্রবেশ করব। এই মূল পর্বে যখন আমি প্রবেশ করব তখন আমি তোমাদের উদ্দেশ্যে বলতে চাই যে এই চক্রটি তোমাকে পারতে হলে, তুমি যদি মনে করো এই চক্রটি তুমি 5 মিনিটে পারতে চাও, আমি তোমাকে সেই জায়গা তৈরি করে দেব। তুমি যদি বলো 10 মিনিটে পারতে চাও, আমি সেই জায়গাটি তৈরি করব। তুমি যদি বললো যে 1 ঘন্টা ধরে আমি লিখতে চাই, তাও আমি করে দিব। কিন্তু তোমাকে এখন একটু আমার সাথে কোঅর্ডিনেট করতে হবে। আমরা চলে যাই, এই চক্রের ধাপ হচ্ছে মোট 5টি। তো ধাপগুলো আমরা একটু লিখে নেই। 1 নম্বর ধাপ হচ্ছে কার্বক্সিলেশন। কার্বক্সিলেশন। 2 নম্বর ধাপ হচ্ছে ফসফোরাইলেশন। 3 নম্বর ধাপ হচ্ছে রিডাকশন। 4 নম্বর ধাপ হচ্ছে দ্রব্য উৎপাদন। 5 নম্বর ধাপ হচ্ছে পুনঃ উৎপাদন। আমরা প্রথমে একটু জানার চেষ্টা করি, সেটা হচ্ছে যে এই চক্রে অর্থাৎ সালোক সংশ্লেষণ C3 চক্রের ধাপ, C3 চক্রের ধাপ সমূহ।
একটা হচ্ছে কার্বক্সিলেশন, একটা হচ্ছে ফসফোরাইলেশন, একটা হচ্ছে রিডাকশন, একটা হচ্ছে দ্রব্য উৎপাদন, একটা হচ্ছে পুনঃ উৎপাদন। তা পুরো প্রক্রিয়াতে যাওয়ার আগে আমাদের যে কাজটা করতে হবে যে এই চক্রে অনেকগুলো এনজাইম জড়িত, সেই এনজাইমের নামগুলো আমরা একটু মুখস্থ করা বা একটু মনে রাখার চেষ্টা করি। যদি এই কাজটি আমরা ভালো করে করতে পারি তা পুরো প্রক্রিয়াটি আমাদের মনে রাখতে খুব বেশি সমস্যা হওয়ার কথা নয়। তো দেখো এই চক্রে কি কি এনজাইম জড়িত। প্রথমটার নাম হচ্ছে রুবিস্কো, তারপরেরটার নাম হচ্ছে কাইনেস, তারপরেরটার নাম হচ্ছে ডিহাইড্রোজিনেস, তারপরেরটার নাম হচ্ছে আইসোমারেস, তারপরেরটার নাম হচ্ছে অ্যালডোলেস, তারপরেরটার নাম হচ্ছে ফসফেটেস, তারপরেরটার নাম হচ্ছে আইসোমারেস, তারপরেরটার নাম হচ্ছে ট্রান্সকিটোলেস, তারপরে হচ্ছে এপিমারেস, তারপরে হচ্ছে কাইনেস। যারা অনেকগুলো নাম দেখে ভয় পেয়েছো তাদের জন্য আমি একটা লাইন এখন তোমাদেরকে আমি দিতে চাই, তোমরা যদি মনোযোগী হও আশা করি তোমরা পারবে। দেখো লাইনটা হচ্ছে, রুবি কে ডিআইএ PITEK, এইটার পুরো মিনিংটা যদি আমি লিখে দিই তাহলে তুমি পারবা। সেটা হচ্ছে রুবি কে দিয়ে প্রেমের আইটি এনাবেল করো। রুবিকে দিয়ে প্রেমের আইটি এনাবেল করো। এই লাইনটা নিশ্চয়ই তোমাদের মনে রাখতে 1 মিনিটেরও বেশি সময় লাগার কথা না, কারণ এখানে একটি শব্দ রয়েছে, সেই শব্দটা দেখেই তোমাদের ভালো লেগেছে, এই কারণে তোমরা এই লাইনটা মনে রাখতে পারবা। রুবিকে দিয়ে প্রেমের আইটি এনাবেল করো। এই নামগুলো মনে রাখার জন্য তোমার জন্য 1 মিনিট সময় যথেষ্ট। একটু খেয়াল করো, রুবি মানে হচ্ছে রুবিস্কো, কে মানে হচ্ছে কাইনেস, ডি মানে ডিহাইড্রোজিনেস, আই মানে আইসোমারেস, এ মানে অ্যালডোলেস, পি মানে ফসফেটেস, আবার আই মানে আইসোমারেস, টি মানে ট্রান্সফারেস, ই মানে এপিমারেস, কে মানে হচ্ছে কাইনেস। তো কারা কারা এই নামগুলো তুমি 1 মিনিটের মধ্যে মুখস্থ করতে পারবা? রুবিকে দিয়ে প্রেমের আইটি এনাবেল করো। এই লাইনটা দিয়ে যদি তোমরা মনে করো যে মনে রাখা সম্ভব, তাহলে নিশ্চয়ই তোমরা এটি অ্যাপ্লাই করবে এবং চেষ্টা করবে। এইবার আমরা চলে আসি যে এই প্রক্রিয়ায় যে পদার্থগুলো অংশগ্রহণ করে সেই পদার্থগুলোতে কোন পদার্থগুলো উৎপাদিত হয় সেটিও আমাদের একটু জানার দরকার রয়েছে। তা আমরা এনজাইমের নাম পারবো, আমরা প্রোডাক্টের নাম পারবো। এই দুটো যদি আমরা একসাথে পারি তাহলে আমাদের এই পুরো প্রক্রিয়াটি পারতে খুব বেশি দেরি লাগবে না। এই প্রক্রিয়ার প্রথমে রাইবোলোজ 1,5-বিসফসফেট, কার্বন ডাইঅক্সাইড প্রয়োজন হয়, 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি হয়, 1,3-বিসফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি হয়, 3-ফসফোগ্লিসারঅ্যালডিহাইড তৈরি হয়, ডাইহাইড্রক্সি অ্যাসিটোন 3-ফসফেট তৈরি হয়, ফ্রুক্টোজ 1,6-বিসফসফেট তৈরি হয়, ফ্রুক্টোজ 6-ফসফেট তৈরি হয়, গ্লুকোজ 6-ফসফেট তৈরি হয়, গ্লুকোজ তৈরি হয়, এরিথ্রোজ 4-ফসফেট তৈরি হয়, জাইলুলোজ 5-ফসফেট তৈরি হয়, এমনকি রাইবোলোজ 5-ফসফেট তৈরি হয়। তা তোমরা এখানেও একই কথা, তোমরা যারা মনে করছো যে এতগুলো নাম আমার মনে রাখা সম্ভব না, তাদের জন্য আমরা আবারও চেষ্টা করব একটা সহজ লাইন দিয়ে। তো আমি এই পুরো বিষয়টা এখন আমি মুছে ফেলবো। তোমরা নিশ্চয়ই এতক্ষণ এটা লিখে নিয়েছো বা স্ক্রিনশট নিয়ে নিয়েছো, বা পরে ভিডিও দেখে স্ক্রিনশট নিয়ে নেবে। আমরা এখানে চলে যাই, আমরা দুটো লাইনের উপর দিয়ে আমরা যাব। সেটা হচ্ছে 1 নাম্বার লাইন, আবার আরেকটা লাইন আমরা লিখবো। দেখো, রুবি কামস 31333 times free for G glucose and extra ribulose। তোমরা না লাইনটা একটু 2-1 বার একটু চেষ্টা করো তাহলে হবে। রুবি কামস 31333 times free for G glucose and extra ribulose। আমি পাশের লাইনটা আবার একটু নিয়ে আসি। রুবি কে
দিয়ে প্রেমের আইটি এনাবেল করো। এখন খেয়াল করো, আমরা এই রুবি মানে হচ্ছে রাইবুলোজ 1,5-বিসফসফেট, সিওতে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, 3তে হচ্ছে 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড। এই 3PGA কথাটা অনেক বেশি আসবে, তোমরা এটা 3 দেখলেই মনে পড়ে যাবে 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড। তাই 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড নামটা যদি মনে রাখতে পারো তাহলে 1,3-বিসফসফোগ্লিসারিক অ্যাসিড তোমার মনে পড়বে। তারপরে তোমার মনে পড়বে 3-ফসফোগ্লিসারঅ্যালডিহাইড, তারপর ডাইহাইড্রক্সি অ্যাসিটোন 3-ফসফেট মনে পড়বে। তারপরে ফ্রি এফে হচ্ছে ফ্রুক্টোজ 1,6-বিসফসফেট, এই এফে হচ্ছে ফ্রুক্টোজ 6-ফসফেট, এই জিতে হচ্ছে গ্লুকোজ 6-ফসফেট, এই জিতে হচ্ছে গ্লুকোজ, আর সর্বশেষ এই ইতে হচ্ছে এরিথ্রোজ 4-ফসফেট, এক্সে হচ্ছে জাইলুলোজ 5-ফসফেট, আর আরে হচ্ছে রাইবুলোজ 5-ফসফেট। আমি একটা পথ তোমাদের দেখালাম, তোমাদের যদি এটি কাজে লাগে তো আমি মনে করব যে এটি আমার একটা ভালো লাগার জায়গা তৈরি হবে। এইবার আমরা চলে আসবো মূল প্রক্রিয়াতে। আমি প্রথমবার যেটি বলবো সংক্ষিপ্ত পরিসরে বলবো, দ্বিতীয়বার আরও একটু বিস্তারিত করব, এবং সর্বশেষবারে আমি অনেক বেশি বিস্তৃত গাঠনিক সংকেত সহ আমি তোমাদেরকে ব্যাখ্যা করতে চাই। তোমরা একটু ধৈর্য ধরে অপেক্ষা করো, এবং যদি তোমরা একটু মনোযোগী হও তা আশা করি যে তোমরা পারবে। তো তোমরা একটু এই দুটো লাইন একটু মনে মনে একটু প্র্যাকটিস করতে থাকো, দেখো তোমরা পারো কিনা। এবার আরো একটু বিস্তারিত করব। চলে আসি আমাদের মূল জায়গায়। পুরো প্রক্রিয়াটার প্রথম অংশটাকে বলা হয় কার্বক্সিলেশন। তা কার্বক্সিলেশনে কি হয়, প্রথমে 1 নাম্বার বিক্রিয়া। কার্বক্সিলেশনে কি হয়, এই RuBP এর সাথে রাইবুলোজ 1,5-বিসফসফেটের সাথে, আমরা নামগুলো সংক্ষিপ্তভাবে লিখছি আমরা, কারণ বড় নামগুলো পূর্ণাঙ্গ নামগুলো আমরা পড়ে ফেলছি। রাইবুলোজ বিসফসফেটের সাথে যখন কার্বন ডাইঅক্সাইড যুক্ত হয় তখন প্রথম একটা যৌগ তৈরি হয়, সেটা হচ্ছে 6 কার্বন যৌগ। এই যৌগটা হচ্ছে অস্থায়ী যৌগ। এই তারপরের অংশে এই 6 কার্বন যৌগের সাথে যখন পানির যুক্ত হয় তখন এখানে যৌগ হয় 3PGA, মানে 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড। একদম শুরু যে কার্বক্সিলেশন। তো প্রথমে আমরা চেষ্টা করি কার্বক্সিলেশন কি, কোনো বিক্রিয়ার সাথে কার্বন ডাইঅক্সাইড সংযুক্তির যে প্রক্রিয়া সেটিকে বলা হয় কার্বক্সিলেশন। এই প্রক্রিয়ায় দেখো রাইবুলোজ 1,5-বিসফসফেটের সাথে কার্বন ডাইঅক্সাইড যুক্ত হয়ে প্রথমে অস্থায়ী 6 কার্বন যৌগ তৈরি হয়, এবং তার সাথে এই অস্থায়ী 6 কার্বন যৌগের সাথে যখন পানি যুক্ত হয় তখন 2 অণু 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি হয়। এটি হচ্ছে কার্বক্সিলেশন। এরপরে আমরা চলে যাব 2 নাম্বার বিক্রিয়া, দেখো সেটা হচ্ছে ফসফোরাইলেশন। কোনো যৌগের সাথে যদি ফসফেট যুক্ত হয় তো এই ফসফেট সংযুক্তির এই প্রক্রিয়াকে বলা হয় ফসফোরাইলেশন। তো দেখো আমাদের সেকেন্ড যে বিক্রিয়াটা আছে, 3-ফসফোগ্লিসারিক অ্যাসিডের সাথে যখন ATP যুক্ত হবে তখন 3-ফসফোগ্লিসারিক অ্যাসিডের সাথে 1,3-বিসফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি হবে। অর্থাৎ এই গ্লিসারিক অ্যাসিড যেটা, সেটার 1 নম্বরে এবং 3 নম্বরে একটা ফসফেট যুক্ত হবে। আগে ছিল 1 নম্বরে একটা 3 নম্বরে একটা ফসফেট ছিল, এখানে 1 এবং 3 নম্বরে একটা ফসফেট যুক্ত হবে। এই বিক্রিয়ায় এটিপি অংশগ্রহণ করবে। আলোক অধ্যায়ে যে এটিপি তৈরি হয়েছিল সেই এটিপিটা এখানে অংশগ্রহণ করবে। তাহলে 2 নাম্বার আমরা দেখলাম হচ্ছে ফসফোরাইলেশন, অর্থাৎ এই বিক্রিয়ার সাথে ফসফেট গ্রুপ যুক্ত হলো। তা আমি তোমাদেরকে এই বিক্রিয়াটা একটু পূর্ণাঙ্গ রূপে তোমাদেরকে দেখাতে চাই। সেটা হচ্ছে যে তোমরা একটু খেয়াল করো যে এই রাইবুলোজ 1,5-বিসফসফেট কেমন। আমরা জানি রাইবুলোজ হচ্ছে একটি 5 কার্বন যৌগ। রাইবুলোজ একটি 5 কার্বন যৌগ যার 1 নম্বরে একটা ফসফেট গ্রুপ আছে, 5 নম্বরে, তাহলে CH2OP, CH2OP, এই P এর অর্থ ফসফেট গ্রুপ। আর রাইবুলোজ হচ্ছে একটি কিটোন গ্রুপের যৌগ, এই কারণে এখানে কিটোন মূলক বসলো। ডান দিকে OH, এইদিকে হচ্ছে H, এটা হচ্ছে RuBP। তো
তো তুমি বুঝতে পেরেছো কেন এটা রাইবোলোজ 1,5 বিসফসফেট। রাইবোলোজ মানে 5 কার্বন একটা শর্করা, আর 1 নাম্বার একটা ফসফেট আছে, 5 নাম্বার একটা ফসফেট আছে। এই রাইবোলোজ 1,5 বিসফসফেট থেকে কি তৈরি হবে? 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি হবে। তো আমরা 3-ফসফোগ্লিসারিক অ্যাসিডটা একটু দেখি। গ্লিসারিক অ্যাসিড হচ্ছে 3 কার্বন বিশিষ্ট। তো এর আগে যে অস্থায়ী যৌগটি আছে সেটি আমি আর দেখালাম না, COOP CH2OP 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড। এটি হচ্ছে 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড। 3 নম্বরে একটা ফসফেট গ্রুপ, এখানে COOH, এটি হচ্ছে 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড, অর্থাৎ 3 নম্বরে একটা ফসফেট গ্রুপ আছে। এই 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে যখন 1,3-বিসফসফোগ্লিসারিক অ্যাসিড হবে, তোমরা একটু দেখে নাও যে 1,3-বিসফসফো কেমন, তাহলে তোমাদের সুবিধা হবে। দেখো এখানে কিন্তু কোনো ফসফেট গ্রুপ নাই, তাহলে 1 নম্বরে একটা ফসফেট গ্রুপ এখন যুক্ত হবে, COOP। এই হাইড্রোজেনটা ফসফেট গ্রুপ দ্বারা প্রতিস্থাপিত হয়েছে। এরপরে CH2OP, আর এই 2 নম্বরে হবে হচ্ছে ডান দিকে OH, বাম দিকে H। এইটা হচ্ছে 1,3-বিসফসফোগ্লিসারিক অ্যাসিড আমাদের বিক্রিয়া। তাহলে এই বিক্রিয়ায় যেটা হবে সেটা হচ্ছে যে এই যে ফসফেট গ্রুপ যুক্ত, এই ফসফেট গ্রুপটা কোথা থেকে আসবে? এই ATPর একটা ফসফেট গ্রুপ থেকে ATP পরিণত হয়ে যাবে ডিপিতে। এই যে ফসফেট গ্রুপটা, এই ফসফেট গ্রুপটা এসে এখানে যুক্ত হয়েছে। তাহলে আমরা স্ট্রাকচারের মাধ্যমে দেখলাম যে 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে কিভাবে 1,3-বিসফসফোগ্লিসারিক অ্যাসিড হয়, অর্থাৎ 1 নম্বরে একটা ফসফেট গ্রুপ যুক্ত হয়েছে, 3 নম্বরেও একটা ফসফেট গ্রুপ যুক্ত হয়েছে। এরপরে আমরা চলে যাব রিডাকশন বা হাইড্রোজেন যোগ। এই রিডাকশন বা হাইড্রোজেন যোগ আমাদের 3 নম্বর বিক্রিয়া। দেখো যে 1,3-বিসফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে 3-ফসফোগ্লিসার অ্যালডিহাইড তৈরি হচ্ছে। তা 1,3-বিসফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে কিভাবে 3-ফসফোগ্লিসার অ্যালডিহাইড তৈরি হয় সেটা আমরা একটু পাশে দেখব। সেটা হচ্ছে এখানে কিভাবে হাইড্রোজেন যোগ হয়। তোমরা দেখো আমাদের আগের প্রোডাক্টটা ছিল 1,3-বিসফসফোগ্লিসারিক অ্যাসিড, সেখান থেকে কিভাবে 3-ফসফোগ্লিসার অ্যালডিহাইড তৈরি হয় আমরা জানি। তোমরা যারা কোষ রসায়ন ভালো করে পড়েছো তাদের এই অংশটি বুঝতে সুবিধা হবে। 3-ফসফোগ্লিসার অ্যালডিহাইড, তো অ্যালডিহাইডের 1 নম্বরে হয় হচ্ছে একটা অ্যালডিহাইড গ্রুপ, শেষ নম্বরে CH2OP, যেহেতু 3-ফসফো 3 নম্বরে ফসফেট গ্রুপ আছে, আর যেহেতু এটি অ্যালডিহাইড গ্রুপের ডান দিকে হবে OH, বাম দিকে হবে H, এটি হবে 3-ফসফোগ্লিসার অ্যালডিহাইড। এখন এই যে ফসফেট গ্রুপটা কি হচ্ছে, ফসফেট গ্রুপের জায়গায় কিন্তু হাইড্রোজেন চলে আসছে। সেই হাইড্রোজেনটা কোথা থেকে আসবে? আমরা জানি আলোক পর্যায়ে NADPH2 তৈরি হয়েছিল, সেই NADPH2টা চলে গেছে এই জায়গায় যে যুক্ত হয়ে গেছে। এই প্রক্রিয়ার সাথে আরো অনেক বিক্রিয়া জড়িত, কিন্তু আমাদের এখানে যেটুকুনি প্রয়োজন আমরা ততটুকু দেখব। দেখো এটা ছিল 1,3 বা 1,3-বিসফসফোগ্লিসারিক অ্যাসিড, সেখান থেকে হয়েছে 3-ফসফোগ্লিসার অ্যালডিহাইড। 3 কেন? কারণ এই 3 নম্বরে এই ফসফেট গ্রুপটা যুক্ত হয়েছে। তো নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো যে 3-ফসফোগ্লিসার অ্যালডিহাইড, এবং এখানে এই বিক্রিয়ায় এই যে যৌগ, এই যৌগের সাথে হাইড্রোজেন যুক্ত হয়ে এই যৌগটা সৃষ্টি হয়েছে। এই কারণে এটিকে বলা হয় রিডাকশন। তাহলে আমরা এই 3 নম্বর বিক্রিয়া পর্যন্ত আমরা পারলাম। এরপরে আমরা চলে যাব এর পরের বিক্রিয়া। এর পরের বিক্রিয়াটা হচ্ছে এই 3-ফসফোগ্লিসার অ্যালডিহাইড থেকে আরেকটি যৌগ তৈরি হবে, সেই যৌগটার নাম আছে ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন 3-ফসফেট। তো তোমরা একটু দেখো এখান থেকে যখন ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন ফসফেটটা কেমন একটু খেয়াল করো তোমরা। ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন ফসফেট ও 3 কার্বন যৌগ, তো ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন 3-ফসফেট। তা ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন ফসফেটের 1 নম্বরে CH2OH থাকে, 2 নম্বরে একটা কিটোমূলক থাকে এবং CH2OP, ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন 3-ফসফেট। তোমরা দেখো এই যৌগ থেকে এটি একটি উভমুখী বিক্রিয়া। এই দুটো যৌগে যেটি এর সাথে যে কোনো বিক্রিয়া অংশগ্রহণ করতে পারে, অর্থাৎ এটা এটাতে পরিণত হতে পারে, এটা এটাতে পরিণত হতে পারে। এই বিক্রিয়া আইসোমারিজ এনজাইম কাজ করে। তো এরপরে আমরা এই পর্যন্ত গেলাম যে ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন ফসফেট তৈরি হলো,
এইবার আমাদের এর পরের অংশ যাবে হচ্ছে দ্রব্য উৎপাদন। তো আমি তোমাদেরকে বলে রাখি যে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় উৎপাদিত সবথেকে ক্ষুদ্রতম কার্বোহাইড্রেট হচ্ছে এই 3-ফসফোগ্লিসারঅ্যালডিহাইড। এই 3-ফসফোগ্লিসারঅ্যালডিহাইড যখন তৈরি হয়েছে ঠিক এরপর থেকে যতগুলো বিক্রিয়া আসবে প্রায় অনেকগুলো দ্রব্য এখানে উৎপাদিত হবে, সেটি আমি তোমাদের এখন দেখাবো। দেখো এই 3-ফসফোগ্লিসারঅ্যালডিহাইড এই 3-ফসফোগ্লিসারঅ্যালডিহাইড, দেখো 3-ফসফোগ্লিসারঅ্যালডিহাইড তোমরা একটু খেয়াল করো, আমরা 1 2 3 কার্বন 3-ফসফোগ্লিসারঅ্যালডিহাইড এবং ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন, তা CHO CH2OP OH এইটা হচ্ছে 3-ফসফোগ্লিসারঅ্যালডিহাইড। তার সাথে যুক্ত হবে এই দুটো যৌগ 2 3 কার্বন CH2O AC ডাবল বন্ড O, এই দুটো যৌগ মিলে এটা হচ্ছে ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন ফসফেট। এই দুটো যৌগ মিলে তৈরি হবে ফ্রুক্টোজ 1,6-বিসফসফেট। তো ফ্রুক্টোজ 1,6-বিসফসফেট, তোমরা খালি এই দুটো যৌগের কথা একটু খেয়াল করো, একটা অ্যালডিহাইড এবং একটা কিটোন গ্রুপের যৌগ। দেখো ফ্রুক্টোজ 6-ফসফেটটা কেমন, 1 2 3 4 5 6। ফ্রুক্টোজ আমরা জানি 6 কার্বন বিশিষ্ট, 1,6-বিসফসফেট। CH2OP 6 নম্বরে ফসফেট আছে, 1 নম্বরে ফসফেট আছে। ফ্রুক্টোজ হচ্ছে কিটোন গ্রুপের যৌগ, OH OH H, এটা হচ্ছে ফ্রুক্টোজ 1,6-বিসফসফেট। দেখো পরের বিক্রিয়া ছিল ফ্রুক্টোজ 1,6-বিসফসফেট থেকে ফ্রুক্টোজ 6-ফসফেট তৈরি হলো। এই ফ্রুক্টোজ 6-ফসফেট থেকে তৈরি হবে গ্লুকোজ 6-ফসফেট। ফ্রুক্টোজ 6-ফসফেট মানে ফ্রুক্টোজ 1,6 থেকে তৈরি হবে ফ্রুক্টোজ 6-ফসফেট, অর্থাৎ এখানে একটা ফসফেট কমে যাবে, তারপরেরটা হবে গ্লুকোজ 6-ফসফেট। তাই এখান থেকে যখন এইটা থেকে যখন গ্লুকোজ 6-ফসফেট তৈরি হবে 1 2 3 4 5 6, CH2OH প্রথমে হচ্ছে CHO CH2OP HO H OH 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 H H H, এইটা হচ্ছে গ্লুকোজ 6-ফসফেট। আর এই গ্লুকোজ 6-ফসফেট থেকে যখন একটা ফসফেট চলে যাবে তখন হয়ে যাবে গ্লুকোজ, অর্থাৎ সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় এই যৌগটি তৈরি হবে। আমরা দ্রব্য উৎপাদন অংশটুকু আরেকবার তোমাদেরকে দেখাই। এই দ্রব্য উৎপাদন অংশটুকু হবে 3-ফসফোগ্লিসারঅ্যালডিহাইড এবং ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন মিলে ফ্রুক্টোজ 1,6-বিসফসফেট তৈরি হবে এবং ফ্রুক্টোজ 1,6-বিসফসফেট থেকে ফ্রুক্টোজ 6-ফসফেট তৈরি হবে, ফ্রুক্টোজ 6-ফসফেট থেকে গ্লুকোজ 6-ফসফেট তৈরি হবে এবং গ্লুকোজ 6-ফসফেট থেকে গ্লুকোজ তৈরি হবে। এখানে বলে রাখা প্রয়োজন, সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় যে গ্লুকোজটা তৈরি হয় এই গ্লুকোজ পরবর্তীতে সুক্রোজ এবং স্টার্চ হয়ে এটা উদ্ভিদ দেহে থাকে, পরবর্তী এটি আমাদের জন্য কাজে লাগে। এরপরে এই পুরো প্রক্রিয়াটা চলতে গেলে আমাকে পুনঃ উৎপাদনে আসতে হবে, অর্থাৎ সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় কার্বন ডাইঅক্সাইড বিজারণের এই C3 চক্রে প্রথম যে পদার্থটি তৈরি হয়েছিল সেটি ছিল, প্রথম যে পদার্থটি অংশগ্রহণ করেছিল সেটি ছিল রাইবোলোজ 1,5-বিসফসফেট। ওই 1,5-বিসফসফেটের সাথে এখন ওই 1,5-বিসফসফেট আবার আমাদের পুনরুৎপাদন করতে হবে। তার কয়েকটি বিক্রিয়া রয়েছে। প্রথম হচ্ছে ফ্রুক্টোজ 6-ফসফেট এই 3-ফসফোগ্লিসারঅ্যালডিহাইডের সাথে যুক্ত হয়ে দুটো যৌগ তৈরি করে, একটা এরিথ্রোজ 4-ফসফেট, একটা হচ্ছে জাইলুলোজ 5-ফসফেট। পরের বিক্রিয়ায় এই জাইলুলোজ 5-ফসফেট থেকে রাইবোলোজ 5-ফসফেট তৈরি হয় এবং তারপরের বিক্রিয়ায় রাইবোলোজ 5-ফসফেট থেকে রাইবোলোজ 1,5-বিসফসফেট তৈরি হয়। তো আমি একটু বিস্তারিতভাবে দেখানোর চেষ্টা করলাম। এখন আমরা চলে যাব একদম সংক্ষিপ্ত, যেটা তোমাদের বইয়ে একটি ছক দেওয়া আছে, সেই ছকের মাধ্যমে আমি তোমাদের দেখানোর চেষ্টা করব, তাহলে আরও তোমার সহজ লাগে এবং তোমরা ক্লাসটি শেষ পর্যন্ত অপেক্ষা করবে, কারণ আমি শেষে এই পুরো সংক্ষিপ্ত পরিসরে কিভাবে মনে রাখা যায় সেই জিনিসটা আবার আমি তোমাদেরকে মিলিয়ে দেব। এইবার চলে আসো আমরা একটা ছক তৈরি করি যে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার কার্বন ডাইঅক্সাইড বিজারণের C3 চক্রে যে
5টি ধাপ রয়েছে, সেই 5টি ধাপের অনুসারে। তো আমি নামগুলো সংক্ষিপ্তভাবে লিখব, তোমরা একটু বই থেকেই ছকটা বিস্তারিত লিখবে, তাহলে তোমাদের পড়া হয়ে যাবে, কারণ নামগুলো অলরেডি আমি কিন্তু একবার লিখেছি। দেখো তোমরা একটু ছকটা এবার লিখার চেষ্টা করো। RuBP থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত হয়ে 6 কার্বন যৌগ তৈরি হবে, এটি হচ্ছে অস্থায়ী যৌগ। এই অস্থায়ী যৌগ তৈরি হবে, এই অস্থায়ী যৌগ থেকে হবে 3PGA, এই 3PGA থেকে হবে 1,3PGA, তারপরে হবে হচ্ছে 3-ফসফোগ্লিসার অ্যালডিহাইড, এই 3-ফসফোগ্লিসার অ্যালডিহাইড থেকে হবে হচ্ছে ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট, এই দুটো মিলিত হয়ে আবার হবে হচ্ছে ফ্রুক্টোজ 1,6-বিসফসফেট, তারপরে হবে হচ্ছে ফ্রুক্টোজ 6-ফসফেট, তারপরে হচ্ছে গ্লুকোজ 6-ফসফেট, তারপরে হবে হচ্ছে গ্লুকোজ। এইবার এইটা এবং এইটা মিলে এখানে দুটো বিক্রিয়া হবে, একটা হবে এরিথ্রোজ 4-ফসফেট তৈরি হবে, আরেক দিকে হবে জাইলুলোজ 5-ফসফেট। এই জাইলুলোজ 5-ফসফেট থেকে হবে হচ্ছে রাইবুলোজ 5-ফসফেট, এবং রাইবুলোজ 5-ফসফেট থেকে হবে হচ্ছে রাইবুলোজ 1,5-বিসফসফেট। C3 চিত্র, C3 চক্রের সংক্ষিপ্ত রূপরেখা। এখানে প্রথম বিক্রিয়ায় কার্বন ডাইঅক্সাইড যুক্ত হবে, পরের বিক্রিয়ায় পানি যুক্ত হবে। এখানে এটিপি থেকে এডিপি তৈরি হবে, এখানে NADPH2 থেকে NADP তৈরি হবে। এটা হচ্ছে মোটামুটি আমাদের সংক্ষিপ্ত ছক। এখন আমি তোমাদেরকে যে টিপসটা দিয়েছিলাম, দেখো রুবি কে, তোমরা একটু খেয়াল করো। এখন আমি যে টিপসটা দিয়েছিলাম সেটা হচ্ছে রুবি কে দিয়ে প্রেমের আইটি এনাবেল করো। দেখো আমি এখন তোমাদেরকে মিলিয়ে দেব। রুবি প্রথম যে এনজাইমটা হচ্ছে সেটা হচ্ছে রুবিসকো, এর ফুল মিনিং হচ্ছে রাইবুলোজ বিসফসফেট কার্বক্সিলেজ অক্সিজেনেজ। তারপরের এনজাইমটা হচ্ছে রুবি কে তে হচ্ছে কাইনেজ, ডি তে হচ্ছে ডিহাইড্রোজিনেজ, আইতে হচ্ছে আইসোমার এস, এতে হচ্ছে অ্যালডোলেস। রুবিকে দিয়ে পিতে হচ্ছে ফসফেটেজ, আইতে আবার আছে আইসোমারেস, ইতে টিতে হচ্ছে ট্রান্সকিটোলেজ, ইতে হচ্ছে এপিমারেস, আর এখানে হচ্ছে কাইনেস। এখন আরেকটা টিপস ছিল আমাদের হচ্ছে রুবি কামস 3 times free for G glucose and extra রাইবুলোজ। এখন দেখো আমি পুরো প্রক্রিয়া আরেকবার তোমাদের রিপিট করব, এটি হচ্ছে সংক্ষিপ্ত পরিসরে তোমাদেরকে এটি রিপিট করব। দেখো এই প্রক্রিয়া শুরুতে RuBP এর সাথে রাইবুলোজ 1,5-বিসফসফেট এর সাথে কার্বন ডাইঅক্সাইড যুক্ত হবে। কার্বন ডাইঅক্সাইড যুক্ত হয়ে রুবিসকো এনজাইমের প্রভাবে প্রথমে একটা 6 কার্বন অস্থায়ী যৌগ তৈরি করবে। এই অস্থায়ী যৌগটার নাম হচ্ছে 2-কার্বক্সি 3-কিটো অ্যারাবিনাটল 1,5-বিসফসফেট।
তো এত কঠিন নাম তোমার মনে রাখার দরকার নেই। 6 কার্বন একটা অস্থায়ী যৌগ তৈরি করবে, তার সাথে বিক্রিয়ায় যখন এই কার্বন ডাইঅক্সাইড যুক্ত হবে তখন একটা 3 কার্বন বিশিষ্ট 3 ফসফো গ্লিসারিক অ্যাসিড তৈরি হবে, এটি হবে 2 অণু তৈরি হবে। এই 2 অণু 3 ফসফো গ্লিসার অ্যালডিহাইড থেকে কাইনেজ এনজাইমের উপস্থিতিতে তৈরি হবে 1,3 বিশ ফসফো গ্লিসার অ্যালডিহাইড গ্লিসারিক অ্যাসিড। যেহেতু এই প্রক্রিয়ায় ফসফেট গ্রুপ যুক্ত হয়েছে এই কারণে এটিকে বলা হয় ফসফোরাইলেশন। এরপর আছে রিডাকশন। এই রিডাকশনের ক্ষেত্রে কি হবে, 1,3 ফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে তৈরি হবে 3 ফসফোগ্লিসার অ্যালডিহাইড। এই প্রক্রিয়ায় এনে হাইড্রোজেন যুক্ত হবে এই যৌগের সাথে, এই কারণে এটি হচ্ছে রিডাকশন। আর এরপরে হচ্ছে দ্রব্য উৎপাদন। আমরা জানি যে এখান থেকে ঠিক এই পর্যন্ত যে যৌগগুলো তৈরি হচ্ছে সবগুলো হচ্ছে কার্বোহাইড্রেট। তারপর এই প্রক্রিয়ার কি হচ্ছে 3 ফসফোগ্লিসার অ্যালডিহাইড এবং ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন মিলে তৈরি হচ্ছে ফ্রুক্টোজ 1,6 বিশ ফসফেট, ফ্রুক্টোজ 1,6 বিশ ফসফেট থেকে ফ্রুক্টোজ 6 ফসফেট, ফ্রুক্টোজ 6 ফসফেট থেকে গ্লুকোজ 6 ফসফেট, গ্লুকোজ 6 ফসফেট থেকে গ্লুকোজ উৎপন্ন হবে। এখানে তোমাদের একটু মনে রাখতে হবে এই সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় কার্বন ডাইঅক্সাইড বিজারণের মোট 6টি চক্র সম্পন্ন হয়। এই 6টি চক্র সম্পন্ন করে এখানে মোট 12টি 3 ফসফোগ্লিসার অ্যালডিহাইড তৈরি হয়। এই 12টির মধ্যে মাত্র 2টি এই গ্লুকোজ তৈরিতে ব্যবহৃত হয়, বাকি 10টি এই রাইবোলোজ 1 পুনরুৎপাদনে ব্যবহৃত হয়। দেখো কিভাবে হচ্ছে। তো রাইবোলোজ 1 কিভাবে হচ্ছে, এখানে হচ্ছে 3 ফসফোগ্লিসার অ্যালডিহাইডের সাথে ফ্রুক্টোজ 6 ফসফেট যুক্ত হয়ে দুটো যৌগ তৈরি করবে, একটা এরিথ্রো 4 ফসফেট, একটা হচ্ছে জাইলুলোজ 5 ফসফেট। এখানে একটু বলে রাখি এই বিক্রিয়া ছাড়াও এখানে আরও একটি বিক্রিয়ার একটি অংশ সম্পন্ন হয়, সেখানে সেডুহপ্টিলোজ যৌগটি তৈরি হয় এবং সেখান থেকেও রাইবোজ যৌগ তৈরি হয়, আরেকটা হচ্ছে যৌগ তৈরি হয় জাইলুলোজ 5 ফসফেট। তা সেটি আমরা আর দেখাতে চাচ্ছি না, এইটুকু ইন্টারমিডিয়েটের জন্য এইটুকু দেখালে চলবে। এরিথ্রো 4 ফসফেট এবং জাইলুলোজ 5 ফসফেট তৈরি হবে। এই জাইলুলোজ 5 ফসফেট থেকে রাইবোলোজ 5 ফসফেট তৈরি হবে। এই রাইবোলোজ এবং জাইলুলোজ যেহেতু একে উপরে এপিমার, এখানে এপিমারেজ এনজাইমটা কাজ করবে এবং এই রাইবোলোজ 5 ফসফেট থেকে পুনরায় রাইবোলোজে আরেকটি ফসফেট গ্রুপ যুক্ত হয়ে রাইবোলোজ 1,5 বিশ ফসফেট যখন তৈরি হবে কাইনেজ এনজাইমের উপস্থিতিতে, তখন এই বিক্রিয়াটি আবার পুনরায় চালু হতে পারবে, কারণ এই পুনরুৎপাদনের মাধ্যমে রাইবোলোজ 1,5 পুনরুৎপাদনের মাধ্যমে এই প্রক্রিয়াটি সম্পন্ন হয়। আমি তোমাদেরকে বলি সালোক সংশ্লেষণ প্রক্রিয়া হচ্ছে পৃথিবীর সবথেকে গুরুত্বপূর্ণ প্রক্রিয়া এবং এই প্রক্রিয়ায় যে রুবিস্কো এনজাইম আছে, রুবিস্কো নামটা একটু ভালো করে খেয়াল করো, রাইবোলোজ বিসফসফেট কার্বক্সিলেজ অক্সিজেনেস, এই এনজাইমটাকে বলা হয়ে থাকে পৃথিবীর সবথেকে গুরুত্বপূর্ণ এনজাইম। কারণ এই এনজাইমের মাধ্যমে কি হয়, পৃথিবীর যে উদ্ভিদ জগৎ আছে তার সাথে উদ্ভিদ জগৎ বা প্রকৃতি আছে, এই প্রকৃতির সাথে জীব জগতের একটা কানেকশন তৈরি করে দেয়। তা আমি তোমাদেরকে আরেকবার একটু বলি যে দেখো আমি এই নামগুলো আরেকবার, রুবিতে হচ্ছে রুবিস্কো, কেতে হচ্ছে কাইনেস, ডিতে হচ্ছে ডিহাইড্রোজিনেস, আইতে হচ্ছে আইসোমারেস, এতে হচ্ছে অ্যালডোলেস, পিতে হচ্ছে ফসফেটেস, আইতে হচ্ছে আইসোমারেস, টিতে হচ্ছে ট্রান্সকিটোলেস, আর ইতে হচ্ছে এপিমারেস, আর সর্বশেষ কেতে হচ্ছে কাইনেস। তা তুমি এই এনজাইমগুলোর নাম যদি তুমি পারো তাহলে তোমার পুরো প্রক্রিয়াটা অনেক বেশি সহজ হয়ে যাবে বলে আমার মনে হয়। আর এরপরে তুমি এই নামগুলো মনে রাখার জন্য দেখো, রুবি মানে হচ্ছে রাইবোলোজ বিসফসফেট, সিও মানে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, 3 মানে হচ্ছে 3 ফসফোগ্লিসার অ্যালডিহাইড গ্লিসারিক অ্যাসিড। তো এই চক্রের নাম C3 এই কারণে যে এই চক্রের প্রথম যে পদার্থটি তৈরি হয়েছে সেই পদার্থটি হচ্ছে 3 কার্বন বিশিষ্ট। কীরকম? 1 2 3 COOH CH2OPOH। এই যে প্রথম পদার্থটি তৈরি হয়েছে সেটি 3 কার্বন বিশিষ্ট। এই 3 কার্বন 1 কার্বন 2 3, এই 3 কার্বনটি বলে এটিকে বলা হয় C3 চক্র। তাহলে এই 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড পেলাম, তারপরে আমরা 1,3 বিশ ফসফোগ্লিসারিক অ্যাসিড পেলাম, তারপরে আমরা 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড, তারপরে হচ্ছে 3 ফসফোগ্লিসার অ্যালডিহাইড বা 3 ফসফোগ্লিসার, এটা আছে 3 ফসফোগ্লিসার অ্যালডিহাইড আর এটা আছে এই গ্লিসার অ্যালডিহাইড 3 ফসফেট, এটা হচ্ছে ফ্রুক্টোজ 1,6 বিশ ফসফেট, এই এফে হচ্ছে ফ্রুক্টোজ 6 ফসফেট, এটি হচ্ছে গ্লুকোজ, এটি হচ্ছে গ্লুকোজ
এটা গ্লুকোজ 6 ফসফেট, এটি গ্লুকোজ, এটি হচ্ছে এরিথ্রোস 4 ফসফেট, এটি হচ্ছে জাইলুলোজ 5 ফসফেট, এটি হচ্ছে রাইবোলোজ 5 ফসফেট। রাইবোলোজ 5 ফসফেট থেকে আবার রাইবোলোজ 1,5 ফসফেট যখন তৈরি হবে তখন পুরো প্রক্রিয়াটি আবার উৎপাদন হবে। তো আমি মোটামুটিভাবে চেষ্টা করলাম যে সংক্ষিপ্ত এবং বিস্তারিত পরিসরে তোমাদের সামনে এটি তুলে ধরার, এবং আশা করি তোমরা যদি এইভাবে প্রথমে এনজাইমগুলোর নামগুলো মনে রাখার চেষ্টা করবা, তারপরে প্রোডাক্টের নামগুলো চেষ্টা করবা, তাহলে তোমরা পারবা। আমি শুধু এই পুরো প্রক্রিয়াটার একটু সামারিতে আসার চেষ্টা করি। সালোক সংশ্লেষণের কার্বন ডাইঅক্সাইড বিজারণের যে গতিপথে প্রথম উৎপাদিত পদার্থ 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড বা 3 কার্বন বিশিষ্ট, তাকে C3 চক্র বলে। এই চক্রে কার্বন ডাইঅক্সাইড গ্রহিতা হচ্ছে রাইবোলোজ 20 ফসফেট, 1,5-20 ফসফেট। রাইবোলোজ 1,5-20 ফসফেট। এই প্রক্রিয়ার প্রথমটা হচ্ছে কার্বক্সিলেশন। প্রথম বিক্রিয়ায় কার্বন ডাইঅক্সাইড যুক্ত হয় বলে এটিকে বলা হয় কার্বক্সিলেশন। পরের বিক্রিয়ায় ফসফেট গ্রুপ যুক্ত হয় বলে এটিকে বলা হয় ফসফোরাইলেশন। তারপরে হাইড্রোজেন যোগ হয় বলে এটি হচ্ছে রিডাকশন। তারপরে দ্রব্য উৎপাদন। দ্রব্য উৎপাদন বলতে এখানে বিভিন্ন প্রকার কার্বোহাইড্রেটের কথা বলা হয়েছে। আর পুনরুৎপাদন মানে হচ্ছে, যেহেতু এই প্রক্রিয়াটা সবসময় গতিশীল থাকার প্রয়োজন রয়েছে, এই গতিশীল থাকার জন্য এখানে দরকার হচ্ছে রাইবোলোজ 1,5-20 ফসফেট পুনরুৎপাদন করা। এখানে রাইবোলোজ 1,5-20 ফসফেট আবার পুনরুৎপাদন হবে। তা মোটামুটিভাবে আমাদের এই ছিল আমাদের সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার C3 চক্র। পরবর্তী ক্লাসে আমরা C4 চক্র আলোচনা করার চেষ্টা করলাম। তোমরা যদি মনোযোগ দিয়ে যদি এই ক্লাসটি করো এবং পরবর্তী যদি দেখে নাও, এবং যদি তোমরা এই টেকনিক অ্যাপ্লাই করো বা কোনোভাবে একটা সিস্টেমে মনে রাখার চেষ্টা করো, তা আমার মনে হয় তোমাদের কাছে এটি কঠিন বলে মনে হবে না। আমি জানি না তোমাদের জন্য কতটা কিছু করতে পারলাম। তো যদি নিশ্চয়ই এই ক্লাসটা দেখার পরে তোমরা যদি এটা পারো, তো নিশ্চয়ই আমার ভালো লাগবে। তো আমরা ক্লাসের শেষ পর্যায়ে চলে আসছি। তোমরা এই C3 চক্রের প্রত্যেকটা অংশ খুব ভালো করে পড়বে এবং তোমরা পারবে, এই আশাবাদ রেখে আজকের ক্লাস এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং নিরাপদে থাকো।